গল্পটা সেখান থেকেই কন্টিনিউ হয় যেখানে জঙ্গলে আমরা জ্যাক, চার্লি এবং কেটকে দেখি যারা সেই ককপিটটা খুঁজতে এসেছিল। তারা সেই ককপিটটা খুঁজে পেয়েও যায় এবং তারপরেই তারা আবার সেই আইল্যান্ডটার দিকে ফিরে আসে যেখানে বাকি লোকেরা ছিল। সেখানে চার্লি জ্যাককে জিজ্ঞাসা করে যে তার কাছে যে ট্রান্সমিটারটা রয়েছে সেটা কাজ করছে কিনা। এর উত্তরে জ্যাক তখনই চার্লিকে বলে যে এই প্রশ্নটা তুমি আমায় কয়েকশো বার জিজ্ঞেস করে নিলে। চার্লি এর উত্তরে বলে যে আসলে সে নাকি ভয় পেয়ে রয়েছে, আসলে ওই মনস্টারের মতো জিনিসটা তার উপরে আক্রমণ করেছে, এমনকি এখনো অনেক লোক ওই আইল্যান্ডে ফেঁসে রয়েছে, সেই কারণেই চার্লি নার্ভাস হয়ে পড়েছে। কেট এরপরেই চার্লিকে জিজ্ঞাসা করে যে সেই ককপিটে যখন তারা ছিল তখন চার্লি ওয়াশরুমে কেন গেছিল। এই প্রশ্নটাকে এড়ানোর জন্য কেটকে চার্লি তার অসুস্থতার বাহানা দেয়। এরপরেই দেখা যায় যে কেট আর জ্যাক আগে এগিয়ে যায় এবং তারপরেই ক্যামেরাটা চার্লির দিকে ফোকাস নেয় এবং সেখান থেকেই আমরা পাস্টের কিছু দৃশ্য দেখি। এই সময়টা তখনকার ছিল যখনও সেই প্লেনটা ক্র্যাশ করেনি। সেই প্লেনে আমরা চার্লিকে দেখতে পারি এবং সেখানে কিছু ফ্লাইট অ্যাটেন্ডেন্ট তার কাছে চলে আসে। আসলে চার্লিকে ভীষণ নার্ভাস লাগছিল এবং সে ভীষণ ছটপট করে। সেখানে ওই ফ্লাইট অ্যাটেন্ডেন্ট গুলো চার্লির দিকে এমন ভাবে তাকাচ্ছিল যেটা দেখে চার্লি আরো নার্ভাস হয়ে পড়ে এবং সে দৌড়ে ওয়াশরুমের দিকে যায়। সেখানে তার পেছন পেছন সেই ফ্লাইট অ্যাটেন্ডেন্টরাও আসে, কিন্তু ঠিক সময় মতো চার্লি বাথরুমে ঢুকে সেই দরজাটা বন্ধ করে দেয় এবং এইখানেই আমরা তার আসল পরিচয়টা পাই। চার্লি আসলে একজন ড্রাগ অ্যাডিক্ট এবং সে যেহেতু তার ডোজ নিতে পারেনি সেই কারণেই তার শরীর খারাপ হচ্ছিল। বাথরুমে ঢুকেই সে তার জুতোর ভেতর থেকে একটি ড্রাগ বের করে সঙ্গে সঙ্গে সেটা নিয়ে নেয়। কিন্তু সেই মুহূর্তেই কিছু ফ্লাইট অ্যাটেন্ডেন্ট সেই বাথরুমের বাইরে এসে দরজা নক করতে থাকে, কিন্তু চার্লি সেই দরজাটা তখন খুলে না। আর ইতিমধ্যেই আমরা দেখি যে সেই প্লেনে টার্বুলেন্স শুরু হয়ে গেছে। এবার ওই প্লেনটি কিছু মুহূর্তের মধ্যেই ক্র্যাশ করবে, কিন্তু চার্লি কোনো রকম ভাবে নিজেকে সেই সিট অব্দি নিয়ে আসতে সক্ষম হয় এবং সেখানে এসেই সে সেই অক্সিজেন মাস্ক এবং সিট বেল্ট পরে বসে পড়ে। এরপরেই সিনটা সেই আইল্যান্ডের দিকে শিফট হয় এবং আমরা শেরেনকে দেখি যে সেখানে সে সানবাথ নিচ্ছিল। কিন্তু তখনই তার কাছে গুণ আসে এবং সে বলে যে আমি তোমার ব্যাগ পেয়ে গেছি, তুমি চেঞ্জ করে নিতে পারো। কিন্তু শেরেন সেখান থেকে তাকে চলে যেতে বলে। তার পাশেই আমরা সেই প্রেগনেন্ট লেডিটাকে দেখি। সে তখনই শেরেনকে বলে যে ওটা কে। এর উত্তরে শেরেন বলে যে সেটা তার সৎ ভাই। শেরেন ক্লেয়ারকে দেখে জিজ্ঞাসা করে যে তুমি কি জানতে পেরেছো যে সেটা ছেলে না মেয়ে। এর উত্তরে ক্লেয়ার জানায় যে সে এখন কিছুই জানে না, উল্টে তার ভীষণ দুশ্চিন্তা হচ্ছে, কারণ ক্র্যাশ করার পর থেকে সে কিছুই বুঝে উঠতে পারছে না। অন্যদিকে সিনটা শিফট হয় দুটো কোরিয়ান কাপলের দিকে যাদের নাম জিন আর সানহা ছিল এবং প্লেন ক্র্যাশ করার পর থেকেই আমরা দেখতে পাই যে জিনের মেজাজটা খুব একটা ভালো নেই। জিন তার স্ত্রী স্যানার উপরে ভীষণ রেগে রেগেছিল এবং তারা সকলের থেকে আলাদা একটা নিরিবিলি জায়গায় ছিল। তাদের মধ্যে দুজনেই কেউ ইংলিশ বলতে পারতো না, সেই কারণে তারা কারোর সঙ্গে কথাবার্তাও বলতে পারছিল না। আমরা দেখি যে স্যানা বিচে দাঁড়িয়ে রয়েছে এবং জিন সমুদ্রের মধ্যে থেকে কিছু খাবার তুলে আনছে। ইতিমধ্যেই সেখানে মাইকেল চলে আসে এবং এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে মাইকেল আর তার ছেলে ওয়াল্ট এই প্লেন ক্র্যাশে বেঁচে গেছে, কিন্তু এখন মাইকেল তার ছেলেকে কোথাও খুঁজে পাচ্ছে না। সেই কারণে সে স্যানহার কাছে এসে জিজ্ঞাসা করে যে তারা ওয়াল্টকে দেখেছে কিনা। স্যানা মাইকেলকে কিছু বলতেই যাবে, কিন্তু তখনই জিন তার দিকে রেগে মেগে তাকায় এবং সে আসলে তাকে মাইকেলের সঙ্গে কথা বলতে মানা করছিল। জিনের এমন ব্যবহার দেখে মাইকেল সেখান থেকে চলে যায় এবং সে আর কিছু জানতে চায় না তাদের থেকে। আসলে ওয়াল্টের সঙ্গে তার একটা পোষা কুকুর ছিল, কিন্তু সেই ক্র্যাশের পর থেকে তারা সেই কুকুরটা খুঁজে পাচ্ছে না। মাইকেল তো এটাই ধরে নিয়েছিল যে হয়তো সেই কুকুরটা মারা গেছে, কিন্তু ওয়াল্ট এটা মানতে চাইছিল না। সে ভাবছিল যে তার পোষা কুকুর ভিনসেন্ট হয়তো জঙ্গলে কোথাও হারিয়ে গেছে। সেই কারণে ওয়াল্ট জঙ্গলে গিয়ে ভিনসেন্টকে খোঁজার চেষ্টা করে
খানিকটা আগে এগোতে ওয়ার্ল্ড মাটি থেকে একটা হ্যান্ডকাফ পায় এবং ঠিক সেই সময়তেই মাইকেল সেখানে চলে আসে এবং সে ওয়ার্ল্ডকে বকাঝোকা করে তার থেকে আলাদা হওয়ার জন্য। কিন্তু ওয়ার্ল্ড সেখানে তার বাবাকে জানায় যে আসলে সে ভিনসেন্টকে খুঁজতে এখানে এসেছে। কিন্তু মাইকেল যখন ওয়ার্ল্ডের হাতে সেই হ্যান্ডকাফটা দেখে তখনই সে ভীষণ চিন্তায় পড়ে যায়, কারণ সে এটা খুব ভালোভাবেই বুঝতে পেরে গেছিল যে সেই প্লেনে নিশ্চয়ই কোনো ক্রিমিনালও ছিল। আর এই হ্যান্ডকাফগুলো এইভাবে যখন পড়েছিল তার মানে সেই ক্রিমিনালটা এখন তাদের মধ্যেই কোথাও ঘুরে বেড়াচ্ছে। এরপরেই আমরা দেখি যে মাইকেল আর ওয়ার্ল্ড যখন সেই বিচে ফিরে আসে তখনই দুটো ছেলের মধ্যে লড়াই হচ্ছিল এবং সেই লড়াইটা আসলে ওই হ্যান্ডকাফগুলোর জন্য হচ্ছিল। আসলে সেখানে সাহিল বলে একটা ছেলে ছিল যে মুসলিম এবং তখনই তারা সকলে মিলে তাকেই দোষারোপ করে। সবাই ভাবে যে সেই হয়তো টেররিস্ট, এমনকি তার পাশের জন যে প্যাসেঞ্জার ছিল সে বাঁচতে পারেনি ওই ক্র্যাশে, কিন্তু সাহিল বলে এই ছেলেটা বেঁচে গেছে, সেই কারণেই তার উপরে সবাই তাদের রাগ অযথাই বের করছিল। কিন্তু ইতিমধ্যেই সেখানে জ্যাক চলে আসে এবং তাদেরকে লড়তে দেখে সঙ্গে সঙ্গে জ্যাক তাদের ঝামেলা থামায়। আসলে সেই সয়ার নামের ছেলেটা ভীষণ বদমাইশ ছিল। সেখানে হার্লি এসে বলে যে আমাদের এইভাবে লড়াই ঝামেলা করা উচিত না, আমরা একটা বিপদের মুখে রয়েছি। কিন্তু সয়ার সেখানে এমন ভাবে তাকে ইনসাল্ট করে যে বাকি লোকেদের চোখেও তার সম্মান কমে যায়। এরপরে মাইকেল এসে সেই হ্যান্ডকাফগুলো জ্যাককে দেখায় যেগুলো সে জঙ্গলে খুঁজে পেয়েছিল। কিন্তু তখনই জ্যাক সকলকে বলে যে আমি সেই ককপিট থেকে একটা ট্রান্সমিটার পেয়েছি, এইটা খারাপ হয়ে গেছে এবং আমাদের যে করে হোক এটা সারিয়ে তুলতে হবে, নয়তো আমরা আজীবন এই আইল্যান্ডেই ভেসে রয়ে যাব। এই কথাটা শোনা মাত্রই সেখানে সেহিদ নামের যেই মুসলিম ছেলেটি ছিল সে বলে যে সে নাকি ওই ট্রান্সমিটারটা সারাতে পারে। কিন্তু সয়ার তখনই রেগে মেগে বলে যে তাহলে কি এই টেররিস্টটার উপরে আমাদের ভরসা করতে হবে এখন? কিন্তু তখনই এই কথাটা শুনে জ্যাক রেগে যায় এবং সয়ারকে সে সেখান থেকে চলে যেতে বলে। এরপরের সিনেই আমরা দেখি যে সেহিদ সেই ট্রান্সমিটারটা সারাতে সারাতে কেটকে বলে যে এর ব্যাটারিটা ঠিক আছে কিন্তু রেডিওটা খারাপ হয়ে গেছে, আর এটা সারাতে গেলে আমার বেশ কিছুদিন সময় লাগবে। এরপরেই জ্যাকের কাছে বোন আসে এবং সে জিজ্ঞাসা করে যে ওই ককপিটের মধ্যে আর কেউ জীবিত ছিল কিনা, কিন্তু এর উত্তরে জ্যাক জানায় যে সেখানে কেউই বেঁচে ছিল না। আর এরপরেই সিনটা শিফট হয় আর আমরা সেহিদকে সেই ট্রান্সমিটারটা সারাতে দেখি। তার কাছে তখনই হার্লি আসে এবং সে সেহিদের কাছে এসে সয়েরের নামে বাজে বাজে কথা বলে, কারণ তাকে হার্লি সহ্য করতে পারতো না। এরপরেই সে সেহিদকে বলে যে তুমি একটা ভালো মানুষ, তোমাকে আমার পছন্দ হয়েছে। সেহিদও হার্লিকে বলে যে তুমিও খুব ভালো একটা মানুষ এবং তাদের মাঝে একটা বন্ধুত্ব হয়। হার্লি কথায় কথায় সেহিদকে জিজ্ঞাসা করে যে সে এই রেডিও সারানো কোথা থেকে শিখলো। এর উত্তরে সেহিদ জানায় যে সে মিলিটারিতে কমিউনিকেশন অফিসার ছিল এবং সেখান থেকেই সে এই রেডিও সারানো শিখেছে। এইটা শুনে হার্লি অবাক হয়ে যায়। সে সেহিদকে জিজ্ঞাসা করে যে সে কোনো যুদ্ধে গেছে কিনা। এর উত্তরে সেহিদ বলে যে হ্যাঁ, সে যুদ্ধে গেছিল, সে রিপাবলিকান আর্মি ছিল এবং আসলে ইউএস এবং এই রিপাবলিক আর্মির মধ্যে একটা লড়াই হয় এবং এটা সেই সময় হয় যখন ইরাকের অবস্থা অস্থিতিশীল ছিল। আর এই রিপাবলিকান গার্ডসদেরকে ব্যান্ড করে দেওয়া হয় 2003 সালে। এরপরেই দেখা যায় যে বেশ কিছু সময় যাওয়ার পরে সাহিদ সেই ট্রান্সমিটারটা সারিয়ে তোলে। সে কেটকে ডেকে জানায় যে এই ট্রান্সমিটারটা এখন কাজ করবে, কিন্তু এটায় একটা সমস্যা আছে, এইখানে কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছে না এবং এই বিচে দাঁড়িয়ে আমি যদি এটা ব্যবহার করি তাহলে এর চার্জ ফুরিয়ে যাবে এবং এটা বন্ধ হয়ে যেতে পারে। এটাকে আমাদের একটা উঁচু জায়গায় নিয়ে যেতে হবে এবং সেখানে গেলে হয়তো এটা কোনো না কোনো সিগন্যাল ঠিক ধরে নেবে এবং আমরা সাহায্যের জন্য সিগন্যাল পাঠাতে পারবো। সাহিদ সেই আইল্যান্ডের দূরে থাকা একটি পাহাড়ের দিকে ইশারা করে সেখানে কেটকে যেতে বলে এবং তাদের কাছে আর কোনো উপায়ও ছিল না। এরপরেই আমরা জ্যাককে দেখি যে এখনো সেই আহত লোকটা ট্রিটমেন্ট করে যাচ্ছে। কেট তখনই তার কাছে এসে জানায় যে তাদেরকে একটা উঁচু জায়গায় যেতে হবে ওই ট্রান্সমিটারটার থেকে সিগন্যাল পাঠানোর জন্য এবং সেই কারণেই সে জ্যাককে জানায় যে সাহিদের সঙ্গে সে আইল্যান্ডের ওই পাহাড়ে যাবে।
কিন্তু জ্যাক তখনই কেটকে বলে যে ওই জঙ্গলে যেই জন্তুটা রয়েছে সেটা ভীষণ ভয়ানক, সেই কারণে তার একা যাওয়াটা ঠিক হবে না। সে কেটকে বলে যে আমায় একটু সময় দাও, আমি এই লোকটার চিকিৎসা করে তোমার সঙ্গে ওই পাহাড়ে আমিও যাব। কেট তখনই জ্যাককে জানায় যে তাদের হাতে অত সময় নেই, কারণ এই ট্রান্সমিটারের ব্যাটারি যখন তখন ফুরিয়ে যেতে পারে। এটা শুনেই জ্যাক কেটকে বলে যে একটা কথা তাহলে মাথায় রেখো, তুমি যদি সেখানে কোনো বিপদের আশঙ্কা পাও তাহলে সঙ্গে সঙ্গে দৌড়ে নিজের প্রাণ বাঁচাবে। এই কথাটা শুনে কেটের খুব ভালো লাগে, তার এটাই মনে হচ্ছিল যে এই অজানা জায়গায় কেউ না কেউ তার খেয়াল রাখছে এবং হয়তো জ্যাক আর কেট একে অপরকে ভালোবেসে ফেলেছিল। সিনটা এখান থেকেই সেই দুজন কোরিয়ান কাপল জিন এবং স্যানার দিকে শিফট হয়। জিন সমুদ্র থেকে অনেকগুলো সি ফুড একজোট করেছে এবং তারপরেই সে সেটা সকলকে অফার করে খাবার জন্য। হার্লিকে সে প্রথমে অফার করে, কিন্তু হার্লি বলে যে আমার ভীষণ খিদে তো পেয়েছে, কিন্তু এইভাবে কাঁচা মাছ আমার পক্ষে খাওয়া সম্ভব নয়। এবং তারপরেই জিন সেটাকে নিয়ে সেই প্রেগনেন্ট মহিলা ক্লেয়ারের কাছে যায়, কিন্তু ক্লেয়ার সেটা খেতে পারে না, কারণ কাঁচা খাবার খাওয়া তার অভ্যেস নেই। কিন্তু ইতিমধ্যেই তার পেটে তার সেই ছোট্ট বাচ্চা লাথি মারতে শুরু করে এবং সে এবার নিশ্চিন্ত হয় যে তার সন্তানের কিছু হয়নি। এরপরেই সিনটা শিফট হয় ওয়াল্ট আর মাইকেলের দিকে। ওয়াল্ট একটা স্প্যানিশ কমিক বুক খুঁজে পেয়েছে এবং সেখানে একটি ভাল্লুক আর কিছু সুপার হিরোরা রয়েছে। ওয়াল্টের এরা মন খারাপ দেখে মাইকেল ওয়াল্টকে বলে যে সে খুব শীঘ্রই তার জন্য আর একটা পোষা কুকুর এনে দেবে, কিন্তু এটা শুনে মাইকেলের ছেলে ওয়াল্ট ভীষণ রেগে যায় এবং সেখান থেকে সে উঠে চলে যায়। এরপরেই আমরা দেখি যে ওয়াল্ট যখন বিচে বসেছিল তখনই সে জন নামের একটি লোককে দেখে এবং এই জন নামের ক্যারেক্টারটি এই সিরিজের সব থেকে ইন্টারেস্টিং একটি ক্যারেক্টার। জন সেই বিচে বসে বসে একটা খেলা খেলছিল। ওয়াল্ট তখনই দূর থেকে এসে মিস্টার জনকে জিজ্ঞাসা করে যে এটা কি দাবা। এর উত্তরে তখন জন বলে যে না, এটা দাবা নয়, এটা তার থেকেও একটা ইন্টারেস্টিং খেলা। এরপরেই মিস্টার জন ওয়াল্টকে জিজ্ঞাসা করে যে তুমি কি তোমার বাবার সঙ্গে দাবা খেলো। এর উত্তরে তখনই ওয়াল্ট না বলে। সে মিস্টার জনকে জানায় যে সে তো তার মায়ের সঙ্গে অস্ট্রেলিয়াতে থাকতো, কিন্তু ওয়াল্ট তখন এটাও জানায় যে 2 সপ্তাহ আগেই তার মা মারা গেছে অসুস্থতার কারণে। এটা শুনে মিস্টার জন ওয়াল্টকে বলে যে তাহলে এই সময়টা তোমার জন্য খুব খারাপ কাটছে নিশ্চয়ই। এরপরেই মিস্টার জন ওয়াল্টকে সেই খেলাটার সম্পর্কে জানায়। সে জানায় যে এই খেলাটা বহু পুরনো একটি খেলা। আর্কিওলজিস্টরা মেসোপটেমিয়াতে যখন রিসার্চ করছিল তখন তারা এই খেলাটা খুঁজে পায় এবং প্রাচীন যুগে ডাইস হতো, কিন্তু সেগুলোকে মানুষের হাড় দিয়ে বানানো হতো। মিস্টার জন ওয়াল্টকে এও জানায় যে এই খেলাটা 5000 বছর আগের একটি খেলা এবং এই খেলাটাতে 2 রকম রঙের ডাইস থাকতো, একটা হালকা রঙের এবং একটি ডার্ক কালারের। এরপরেই আমরা দেখি যে মিস্টার জন ওয়াল্টকে বলে যে তুমি কি একটা রহস্যের কথা জানতে চাও, এবং এখানেই এই সিনটা কাট করে দেওয়া হয়। সিনটা এখান থেকেই শিফট হয় শেরেনের ওপরে এবং সে একটা লাশের সামনে বসে রয়েছে। সেখানে তখনই বন এসে শেরেনকে দেখে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে। এর উত্তরে সে জানায় যে সে এই লোকটার সঙ্গে প্লেনে খুব খারাপ ব্যবহার করেছে। আসলে ওই লোকটা তার পছন্দের সিট শেরেনকে দিচ্ছিল না, সেই কারণে সে তার সঙ্গে দুর্ব্যবহার করে। কিন্তু সত্যি যদি সেই সময় সেই সিটটা আমাকে তারা দিয়ে দিত তাহলে আজকে ওর জায়গায় আমি মরে পড়ে থাকতাম। বোন তখনই শেনেনকে বলে যে তুমি এখান থেকে উঠো, আমাদের সঙ্গে কথা বলবে চলো। কিন্তু শেনেন ভীষণ রেগে যায় এবং তাদের মধ্যে আবার ঝামেলাঝাটি শুরু হয়। বোন তখনই রেগে মেগে শেনেনকে বলে যে তাহলে তোমার কাছে কি কোনো আইডিয়া আছে? আমরা তো এখানে ফেঁসে আছি, এখান থেকে বেরোবো কি করে? এবং শেনেন যখন সেই আইল্যান্ডে যায় তখনই সে কেট আর সেহিদকে দেখে যারা হাইকে যাচ্ছে ওই পাহাড়টার উদ্দেশ্যে। এইসব দেখে শেনেনও এখন সেই হাইকে যাওয়ার জন্য ছটফট করতে থাকে। বুন তাকে অনেকবার মানা করে, কিন্তু বুনের কথা শেনেন কানে তোলে না এবং এই ট্রিপে শেনেন আর চার্লিও যোগদান দেয়। এরপরেই আমরা সেখানে সয়ারকে দেখি এবং সে বসে বসে একটা চিঠি পড়ছিল এবং তার মেজাজ যে খুব একটা ভালো ছিল সেটাও তাকে দেখে মনে হচ্ছিল না। আর হঠাৎই সেও সিদ্ধান্ত নেয় ওই হাইকে যাওয়ার জন্য। কিন্তু সয়ারের যোগদানে কেউই খুশি ছিল না, এমনকি সয়ার আর সাহিদের মাঝে সবেমাত্র ঝামেলা হলো। কেট ইয়ার্কি মেরে সয়ারকে জিজ্ঞাসা করে যে তুমি হঠাৎই হাইকে এলে কেন?
এর উত্তরে সয়ার রেগে মেগে বলে যে আমার ইচ্ছে আমি কি করব, আমি একটা জটিল মানুষ, আমাকে এত সহজে বোঝা যাবে না। আর এই উত্তরটা কেটের একেবারেই ভালো লাগেনি। এর পরের সিনেই আমরা দেখি যে তারা একটি ছোট পাহাড় পার করে ওই আইল্যান্ডের আর একটি ঘন জঙ্গলে এসে পৌঁছায়। মাঝ রাস্তাতে চলতে চলতে সয়ার সাইদকে বহুবার বলে সেই ট্রান্সমিটারটা অন করে দেখার জন্য, কিন্তু সাইদ প্রত্যেকবার মানা করে দেয়। সাইদ সয়ারকে এটাই জানায় যে এখানে এই ট্রান্সমিটারটা অন করলে বেকার বেকার ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে, সে এই ট্রান্সমিটারটা একটা উঁচু জায়গাতে গিয়েই অন করবে। তাদের মধ্যে কথা কাটাকাটি চলতেই থাকে, কিন্তু হঠাৎই তারা একটি বিটকট আওয়াজ শুনতে পায়। এমন মনে হচ্ছিল যেন কোনো কিছু একটা ভয়ঙ্কর জিনিস তাদের দিকে ধেয়ে আসছে। এই সমস্ত আওয়াজ শুনে কেড আর চার্লি সবার আগে ভয় পেয়ে যায় এবং তারা সেখান থেকে পালাতে বলে। সকলেই সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সয়ার সেখান থেকে পালায় না, কারণ তার কাছে বন্দুক আছে এবং সেই জন্তুটা সয়ারের কাছে পৌঁছানোর আগেই সয়ার তাকে শুট করে মেরে ফেলে। এবং এরপরেই সকলেই সেখানে ভীষণ অবাক হয়, কারণ সেটা একটা পোলার বিয়ার ছিল, অর্থাৎ একটা ভাল্লুক ছিল। সাধারণত এই ধরনের ভাল্লুক বরফের দেশে থাকে, কিন্তু এমন একটা বিচের আইল্যান্ডে এই ধরনের ভাল্লুকের থাকার তো কথা নয়। সেই কারণে সকলেই খুব অবাক হয়। এবং এর আগেও আমরা ওয়াল্টের হাতে একটা কমিক বই দেখেছিলাম যেখানে এই পোলার বিয়ারের ছবি ছিল। এরপরেই সেখানে কেট সয়ারকে জিজ্ঞাসা করে যে সে এই বন্দুকটা পেল কোথা থেকে। এর উত্তরে সয়ার বলে যে এটা সে মার্শালের থেকে নিয়েছে, এবং সাইদ তখনই বলে ওঠে যে তার মানে সেই অপরাধীটা তুমি, আর মার্শালকে মেরে তুমি এই বন্দুকটা নিয়েছো। এর উত্তরে সয়ার তখনই বলে যে হ্যাঁ, আমি ক্রিমিনাল এবং তোমরাও তোমাদের মতো একটা পছন্দের ক্যারেক্টার চুজ করে নাও। কিন্তু ইতিমধ্যেই কেট সয়ারের হাত থেকে সেই বন্দুকটা ছিনিয়ে নেয়। সাইদ তখনই কেটকে জিজ্ঞাসা করে যে তুমি কি বন্দুক ব্যবহার করতে জানো? কেট উত্তরে বলে যে না, আমি পারি না। তখনই সাইদ তাকে গাইড করে আর ওই বন্দুকটা কিভাবে খালি করতে হয় সেটা বলে দেয়, এবং কেট সেই বন্দুকটা খালি করে ওই খালি বন্দুকটা সয়ারের হাতে ফিরিয়ে দেয়। অন্যদিকে আমরা সেই বিচের মধ্যে জ্যাক আর হার্লিকে দেখি। জ্যাক হার্লিকে একটা কাজ দেয়, সে বলে যে প্রত্যেকটা সিট চেক করে সে যেন ওষুধপত্রগুলো একজোট করে, এর ফলে তারা হয়তো কিছু কাজের অ্যান্টিবায়োটিক পেয়ে যাবে। আসলে যে অসুস্থ লোকটার চিকিৎসা জ্যাক করছিল তার পেটের মধ্যে একটা লোহার টুকরো ফেঁসে। জ্যাক এর আগে সেটা বের করেনি, কারণ তার বিশ্বাস ছিল যে হয়তো 1-2 দিনের মধ্যে কেউ তাদের বাঁচিয়ে নেবে। কিন্তু এখন অনেকটা সময় কেটে গেছে, আর এবার তাকে সেই ধারালো জিনিস দিয়ে ওই লোহাটা বের করে সেই অসুস্থ লোকটাকে স্টিচ করে বাঁচাতেই হবে। কিন্তু এই অপারেশনটা করার জন্য জ্যাকের কাছে উপযুক্ত ওষুধ আর অস্ত্রপাতি নেই। সেই কারণে সে সব জায়গায় ধারালো জিনিস খুঁজে বেড়াচ্ছিল। খানিকক্ষণের জন্য জ্যাকের সঙ্গে মাইকেলের কথা হয়, আর মাইকেল ওয়াল্টের সেই কুকুরের মারা যাওয়ার কথাটা জানায়। কিন্তু জ্যাকের তখনই মনে পড়ে যে সে যখন অজ্ঞান হয়ে সেই জঙ্গলে পড়েছিল তখন সেই জঙ্গলেই সে একটা কুকুরকে দেখেছে। এটা শুনে মাইকেল খুব খুশি হয় এবং সঙ্গে সঙ্গে সে ওয়াল্টের কাছে দৌড়ে যায়। এরপরেই আমরা দেখি যে জ্যাক আর হার্লি সেই অসুস্থ লোকটার কাছে আসে। জ্যাক হার্লিকে বলে যে আমি যখন অপারেট করে ওই লোহার টুকরোটা বের করব তখন তুমি এই লোকটাকে চেপে ধরবে। কিন্তু হার্লি এই কাজটা করতে মানা করে, কারণ সে রক্ত সহ্য করতে পারত না। কিন্তু তার কাছে কোনো উপায়ও ছিল না। সে জ্যাকের কথা শুনে ওই কাজটা করতে রাজি হয়। জ্যাক তাকে বলে যে তুমি শুধুমাত্র ওই রক্তের দিকে তাকিও না, তাহলেই সব ঠিক থাকবে। কিন্তু এরপরে জ্যাক যখন ওই লোহার টুকরোটা সেই লোকটার পেট থেকে বের করে তখনই ভুলবশত হার্লি সেই দিকে তাকিয়ে নেয় এবং রক্ত দেখে মোটা ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। জ্যাকের সামনে এখন দুটো বিপদ, কিন্তু তবুও সে ওই অপারেশনটা চালিয়ে যায় এবং এরপরেই সেই লোকটার জ্ঞান ফেরে। এবং সেই লোকটার জ্ঞান ফিরতেই সেই জ্যাকের কলার ধরে জিজ্ঞাসা করে যে সে এখন কোথায়, এমনকি সে একটা মহিলার কথাও জিজ্ঞাসা করছিল। এবং এর সাথেই এই সিনটা এখানে কাট করে দেওয়া হয়। সিনটা এখান থেকেই শিফট হয় সেই পাহাড়ে থাকা লোকেদের ওপর, এবং সেখানে আমরা ক্লেডের কিছু পাস্টের সিন দেখতে পাই। আর এখানে এটাও রিভিল হয় যে যেই অসুস্থ লোকটাকে জ্যাক চিকিৎসা করছিল সেটাই ওই মার্শাল, যাকে আক্রমণ করে
সয়ার মেরে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু এখানেই এই গল্পের সবচেয়ে বড় টুইস্ট। আসলে সেই ক্রিমিনালটা সয়ার নয়, সেটা ক্লেড ছিল। ক্লেডকে দেখতে যতটা সাধারণ এবং অবলা লাগছিল, ক্লেড আসলে ততটা সরল নয়। এবং ওয়ার্ল্ড জঙ্গলে যে হ্যান্ডকাফগুলো খুঁজে পেয়েছিল সেটাও আসলে ক্লেডেরই। আসলে এই প্লেনটা যখন অ্যাক্সিডেন্ট হচ্ছিল তখনই ক্লেড ওই মার্শালের পকেট থেকে চাবিগুলো বের করে তার হ্যান্ডকাফটা খুলে ফেলে এবং সে সেখানে নিজেকে কোনো রকম ভাবে বাঁচিয়ে রাখতেও সক্ষম হয়েছিল। এরপরেই আমরা দেখি যে তারা এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে ওই ট্রান্সমিটার রেডিওতে একটা সিগন্যাল আসে। সাইদ সঙ্গে সঙ্গে সেটা অন করে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সয়ার সেখানেও তাদেরকে জ্বালাতন করছিল। সে বারবার বলতে থাকে যে এই লোকটা আমাদের বোকা বানাচ্ছে, এই ট্রান্সমিটারটা খারাপ। কিন্তু তখনই সাইদ জানায় যে এই রেডিওটা ঠিক আছে, কিন্তু আমরা সিগন্যাল পাঠাতে পারছি না, কারণ এই এলাকা থেকে অন্য আর একজনও কেউ সিগন্যাল পাঠাচ্ছে এবং সেইটাই আমাদের এই সিগন্যালটাকে ব্লক করছে। এবং সেখানে সাইদের ওপরে সকল বিশ্বাস তখন করে যখন ওই ট্রান্সমিটার থেকে একটি আওয়াজ বেরোয়। আসলে সেটা একটা ডিস্ট্রেস কল ছিল, অর্থাৎ অন্য কেউ একজনও সাহায্যের জন্য সেই সিগন্যালে ট্রান্সমিট করছে এবং সেই মেসেজটা স্প্যানিশ ভাষায় ছিল। সেখানে সাইদ জিজ্ঞাসা করে যে কেউ স্প্যানিশ বলতে জানে কিনা। তখনই বোন শেনেনের দিকে ইশারা করে। শেনেন সেখানে ওই মেসেজগুলো ট্রান্সলেট করার অনেক চেষ্টা করে এবং সাইদ তখন ওই নাম্বারগুলো শুনে বুঝতে পারে যে আসলে এই মেসেজটা কয়েক হাজার বার রিপিট হয়েছে। আর এরপরেই যখন শেনেন সেই মেসেজগুলো ট্রান্সলেট করে, তারা জানতে পারে যে একটি মহিলা সাহায্যের জন্য সিগন্যাল পাঠাচ্ছে। সেখানে ওই মহিলাটি বারবার বলতে থাকে যে এখানে আমি একা বেঁচে আছি, সকলে মারা গেছে। আর এর সাথেই একটা কাউন্ট চলতে থাকে এবং মেসেজটা আবার রিপিট হতে শুরু করে। এই মেসেজটা একটা 30 সেকেন্ডের মেসেজ ছিল এবং সেটা কয়েক হাজার বার রিপিট হয়েছে। আর সাইদ যখন এই হিসেবটা করে দেখে তখন তারা বুঝতে পারে যে এই মেসেজটা সেই বিগত 16 বছর ধরে বেঁচে চলেছে। তারা এইটা ভেবেই খুব অবাক হয় যে 16 বছর আগে ট্রান্সমিট করা একটা মেসেজ এখনো কিভাবে বেঁচে যেতে পারে। এবং তারা আরো ভয় পেয়ে যায়। তারা কিছুই বুঝতে পারে না যে এই আইল্যান্ডে ঠিক ঘটছেটা কি। এবং এর সাথেই লস্ট পার্ট 2 এর এক্সপ্লেনেশন এখানেই শেষ হয়ে যায়।